পেরিয়ে গেছে। আশা করছি তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ। কেউ কি একটু মাইক্রোফোনে একটু বলবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? এনিওয়ান? হ্যাঁ, দেখতে পাচ্ছি স্যার। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আগের দিনকে আমি আরেকবার একটু পুরোনো জায়গা থেকে স্টার্ট করছি। আমরা সেল সাইকেলটা নিয়ে আলোচনা করেছিলাম, তার দুটো দশা, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। যার মধ্যে ইন্টারফেসটা হচ্ছে G1, তার পরবর্তী GS এবং G2 দশায় বিভক্ত। G2 হয়ে যাওয়ার পরে কোষটা ঢুকে যাচ্ছে ক্যারিওকাইনেসিসের জন্য। ক্যারিওকাইনেসিস বেসিক্যালি হচ্ছে গিয়ে নিউক্লিয়ার বিভাজন, মানে নিউক্লিয়াস বিভাজিত হচ্ছে। নিউক্লিয়াস বিভাজিত হয়ে কোষটা চলে যাচ্ছে সাইটোকাইনেসিস দশায়, যেখানে সাইটোপ্লাজমটা বিভাজিত হচ্ছে এবং যার ফলে দুটো নতুন অপত্য কোষ তৈরি হচ্ছে একটা জনিত্রী কোষ থেকে। এই ক্যারিওকাইনেসিসটা প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ দশায় বিভক্ত। এছাড়াও লেট প্রোফেজ, আর্লি মেটাফেজ, লেট মেটাফেজ, আর্লি অ্যানাফেজ, লেট অ্যানাফেজ এ ধরনের বিভিন্ন ভাবেও কিন্তু হচ্ছে গিয়ে দশাগুলোকে আরো ফাইনলি পরবর্তীকালে দেখবে তোমরা যখন আরো পড়বে উঁচু ক্লাসে সেইভাবে ভাগ করা হয়। কিন্তু আপাতত এই চারটে প্রধান যে দশা রয়েছে সেই দশাগুলোতে কি কি ঘটনা ঘটে, এই চারটে দশা ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এই কমপ্লিট জিনিসটাকে কিন্তু আমরা আসে হচ্ছে কি কোষ বিভাজনের মধ্যে। তো কোষ বিভাজন হচ্ছে এই কোষ চক্রেরই একটা অংশ, ধরে নিতে পারো একটা অংশ। তো সেই কোষ বিভাজনের দশাগুলো কি কি, তোমরা যদি এই ছবিটা একটু ভালো করে দেখো, এটাই আজকের প্রধান বিষয়বস্তু। সেখানে তোমরা দেখতে পাবে একটা কোষ কি হয়। প্রথমে এখানে দেখো লেখা রয়েছে G1, কোষটা নতুন তৈরি হলো, সেল সাইকেল এন্ট্রি লেখা আছে। সেল সাইকেল এন্ট্রিটা কি? কোষ চক্র শুরু হচ্ছে, মানে নতুন কোষ তৈরি হয়েছে, দুটো নতুন কোষ, তার মধ্যে থেকে একটা কোষ সিদ্ধান্ত নিল যে আমি বিভাজিত হব, বা সেই ধরনের বার্তা, সেটা উদ্ভিদ হোক, প্রাণী হোক, মানুষ হোক, যারই সবার শরীরে হচ্ছে কি কোনো একটা বার্তা এসেছে। সেটা হয়তো কোনো প্রকার, ফর এক্সাম্পল কোনো একটা গ্রোথ ফ্যাক্টর বা কোনো গ্রোথ হরমোন হয়তো সেই বার্তাটা বহন করে এনেছে। তো সেই বার্তাটা আসার পরে কোষ হচ্ছে গিয়ে ডিসাইড করলো যে আমাকে আরো বাড়তে হবে, বৃদ্ধি পেতে হবে। বৃদ্ধি পাওয়ার সময় প্রথমে G1 দশাতে কি কি হয় সেগুলো আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম। কোষের বৃদ্ধি হয়, কোষের মধ্যে নিউক্লিয় উপাদানের বৃদ্ধি ঘটছে, তারপরে কোষ হচ্ছে গিয়ে কিছু ডিসিশন নেয়, যেটাকে আগের দিনকে বলা হয়েছিল চেক পয়েন্ট। চেক পয়েন্টের কথা কিছু বলা হয়েছিল, যে G1 দশাতে কোনো ভুল রয়েছে কিনা সেটার একটা চেক পয়েন্ট। তারপরে কোষটা ঢুকে যায় এস ফেজ, বা যেখানে প্রধানত ডিএনএটা রেপ্লিকেট করে, মানে দ্বিতন্ত্রী ডিএনএটাই এক্স্যাক্ট তার একটা জেরক্স, মানে একটা কপি তৈরি করে। তার মানে কি হলো, ডিএনএ রেপ্লিকেশন, সেই পদ্ধতিটাকে বলা হয় ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া। সেইটা যেই হয়ে গেল ডিএনএ রেপ্লিকেশন, তারপরে কোষটা চলে গেল G2 দশায়। G2 দশায় কি হলো, ডিএনএ কোষ আবার ডবল চেক করে যে তার মধ্যে কোনো ডিএনএ রেপ্লিকেশনে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কোষ চেষ্টা করবে সেটাকে রেকটিফাই করার, সেটাকে ঠিক করার। যদি কোষ সেটাকে ঠিক করতে না পারে তাহলে সেই সময়তে কোষ কিছু ডিসিশন নেয় যে কোষটা বিভাজনের মধ্যে ঢুকবে না ঢুকবে না। কোষটা বিভাজিত হয়ে সেই ভুল বার্তাটা, সেই ভুলটা একটা কোষ থেকে দুটো কোষের মধ্যে ছড়িয়ে দেবে, সেই ভুলটা দুটো কোষ থেকে পরবর্তীকালে চারটে কোষ, চারটে থেকে আটটা, আটটা থেকে 16টা, এইভাবে বিস্তার লাভ করবে, নাকি আমি ওই ভুলটাকে পরবর্তী অপত্য কোষে বা নতুন কোষ যাতে তৈরি না হয় সেই ভুলটা নিয়ে সেটার ব্যবস্থা করবে, খুব সহজ ভাষায়। তো সেটা হচ্ছে ডিসিশন উইন্ডো। এই ধরনের ডিএনএ রেপ্লিকেশনের ভুল ত্রুটির কারণে কি হয়, অনেক সময় তোমরা একটা শব্দ শুনে থাকবে মিউটেশন, যেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব, যেটা তোমাদের বইতে হয়তো ডিটেলে নেই অতটা, কিন্তু আমরা একটু আলোচনা করব। তখন কি হয়, সাধারণত তোমরা টিউমার বা ক্যান্সারের নাম শুনেছো, যার অন্যতম প্রধান কারণই কিন্তু এই জায়গায় ডিসিশন উইন্ডো গুলোতে বেশ কিছু ভুল ত্রুটি হওয়া, বেশিরভাগ ক্ষেত্রেই। ওকে, তাহলে ডিসিশনে যদি সব ঠিকঠাক থাকে বা চেক পয়েন্টে যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক রয়েছে, তাহলে কোষ কি করে,
কোষ হচ্ছে গিয়ে বিভাজন দশা বা মাইটোটিক ফেজ বা এম ফেজে প্রবেশ করে। সেই এম ফেজের ৪ টে প্রধান যে ফেজ রয়েছে পরপর সিকোয়েন্সে থাকে। অ্যানাফেজ আগে আসবে না, টেলোফেজ আগে আসবে না। প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এখানে টেলোফেজটা শো করা নেই। অ্যানাফেজের পরবর্তী দশা হচ্ছে টেলোফেজ। তারপরে কোষ হচ্ছে কি সাইটোকাইনেসিসে ঢোকে। সাইটোকাইনেসিসটা কিরকম দেখো, ঠিক সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যাচ্ছে। যেটাকে এখানে ইংলিশে লেখা আছে সেলুলার সেপারেশন, মানে কোষটা সেপারেট হয়ে যাচ্ছে। তাহলে প্রফেজ দশায় কি হয়, মেটাফেজ দশায় কি হয় আর অ্যানাফেজ দশায় কি হয়, আমরা প্রথমে একটু ওপর করে দেখে নিই। সেটা হচ্ছে ক্রোমোজোম, ডুপ্লিকেটেড ক্রোমোজোমগুলো তৈরি হচ্ছে। নিউক্লিয়ার যে ফাইবার থাকে, নিউক্লিয় জালকের নাম তোমরা শুনেছ, সেই নিউক্লিয় জালকের কুণ্ডলীকৃত হয়, সেটা গোটাতে থাকে। একটা সুতোকে যদি এক প্রান্ত ধরে রেখে আরেক প্রান্তকে যদি গোটানো হয়, সেটা কি হবে, সুতোটা আস্তে আস্তে পাকিয়ে যেতে থাকে। পাকাতে পাকাতে কি হয়, সেটা হচ্ছে কি একদম ছোট আকারের হয়ে যায়। যতটা লম্বা সুতো ছিল সেটা হচ্ছে কি অনেকটা আকারে সাইজে কমে গেল। তাহলে সেই রকম ঘটনাটা হচ্ছে গিয়ে ঘটছে ডিএনএ বা নিউক্লিয় জালকের ক্ষেত্রেও, এবং সেটাই হচ্ছে কি বেসিক্যালি ক্রোমোজোমের সৃষ্টি করছে। তো ক্রোমোজোমটা কুণ্ডলীকৃত অবস্থায় কুণ্ডলিক আকার ধারণ করছে এবং ক্রোমোজোম তৈরি হচ্ছে, যেটা প্রফেজে হলো। এবং তার সাথে সাথে প্রফেজের শেষের দিকে যে নিউক্লিয় পর্দা থাকে, নিউক্লিয়ার যে মেমব্রেনটা তোমরা এখনো দেখতে পাচ্ছ, সেই নিউক্লিয় মেমব্রেনটার কি হয়, অবলুপ্তি ঘটে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। এবং তার সাথে কি হয়, সেন্ট্রোজোম, কোষের সেন্ট্রিওলটা কোষের দু প্রান্তে হচ্ছে গিয়ে চলে যায়, যেটা তোমরা ছবিতেও দেখছো। আগে শুধু দুটো হচ্ছে গিয়ে একই জায়গায় ছিল। কোষের তোমরা গঠন যখন পড়েছো নিশ্চয়ই মনে আছে তোমাদের, তখন কি হয়, এখন কোষ বিভাজন যখন শুরু হচ্ছে তখন তারা কোষের দুটো প্রান্তে চলে যায়। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে। নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটার আগেই কোষের মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের সৃষ্টি হচ্ছে। কোথা থেকে সৃষ্টি হচ্ছে, এটা আর কিছুই নয়, এটা হচ্ছে কুণ্ডলী আকার ধারণ করছে নিউক্লিয় জালক। এইটা যেই হয়ে গেল, পরবর্তী দশাটা হচ্ছে কি মেটাফেজ। মেটাফেজে কি হয়, বেম তন্তুর গঠন হচ্ছে। প্রোফেজ থেকেই বেম তন্তুর গঠন শুরু হয়ে যায়। মেটাফেজ দশায় সেই বেম তন্তুগুলো নিউ আচ্ছা, তার আগে যেটা ঘটে, ক্রোমোজোম গুলো কোষের নিরক্ষীয় অঞ্চল বা মাঝামাঝি হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায়, যেটা তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ। একদম কোষের, যদি আমরা পৃথিবীকে দেখি, নিরক্ষীয় অঞ্চল বলতে কি বোঝায়, নিরক্ষরেখা মানে কোষের, মানে পৃথিবীটাও যেমন গোল, কোষটাও একটা গোল তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আপাতত। সেই রকম গোলের কি হয়, একদম পেট বরাবর একটা মাঝখান বরাবর হচ্ছে গিয়ে অ্যারেঞ্জমেন্টটা হয় কোনগুলোর, ক্রোমোজোমগুলোর। এবং এই ক্রোমোজোমের সাথে হচ্ছে গিয়ে বেম তন্তুগুলো জুড়ে যায়। কিভাবে জোড়ে, ক্রোমোজোমের দুটো বাহুর কথা আগের দিনকে হয়েছিল। একটা হচ্ছে গিয়ে লং আর্ম ধরে নেওয়া যাক, আর একটা হচ্ছে গিয়ে আরেকটা শর্ট আর্ম। এইখানের অঞ্চলটাকে আমরা আগের দিনকে আলোচনা করেছিলাম কাইনেটোকোর বলা হয়। এই কাইনেটোকোর অঞ্চলটাতেই বেসিক্যালি, এটা যদি একটা ক্রোমোজোম হয়ে থাকে এবং তার কাইনেটোকোর অঞ্চল, যেটা নীল কালিতে দেখতে পাচ্ছ আশা করছি, এই যে কাইনেটোকোর অঞ্চল, সেই কাইনেটোকোর অঞ্চলে বেসিক্যালি কি হয়, কোষের যদি একটা বেম তন্তুগুলো বেসিক্যালি এই কাইনেটোকোরের সাথে যুক্ত হয়ে যায়। আর একটা বেম তন্তু আর একদিকে। পরবর্তী দশায় কি হয়, এই বেম তন্তুটা যেটা কালো রঙের দেখতে পাচ্ছ, সেই বেম তন্তুটা ছোট হতে থাকে। এই যে বেম তন্তুটা, ওরা ছোট হতে থাকে। কোন দিক থেকে ছোট হয়, সেন্ট্রিওলের দিক থেকে নয়, সেন্ট্রোজোমের দিক থেকে নয়। সে ছোট হতে থাকে হচ্ছে কি কাইনেটোকোরের দিকটা থেকে, যে দিকটা জোড়া রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ছোট হচ্ছে মানে হচ্ছে কাইনেটোকোর থেকে খুলে ছেড়ে দেবে। ও কাইনেটোকোরকে ছাড়ে না, কাইনেটোকোরের সাথে যুক্তই থাকে। কিন্তু যেই ছোট হওয়ার বা শ্রিঙ্ক করার চেষ্টা করে, তখনই কি হয়, এই যে ক্রোমোজোম বাহু দুটো তোমরা দেখছো, এই ক্রোমোজোম বাহু দুটো একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যেটা তোমরা ঠিক এখানে দেখতে পাচ্ছ। দেখো, ক্রোমোজোমটা কি হলো, একটা দুটো ক্রোম্যাটিড ছিল, সেই ক্রোম্যাটিড গুলো হচ্ছে গিয়ে দুদিকে যেতে শুরু করলো।
কারণ এই যে বেম তন্তুগুলো সেগুলো শ্রিঙ্ক করছে। টেলোফেজ দশাতে কি হয়? টেলোফেজ দশাতে আবার এই যে ক্রোম্যাটিড গুলো সেগুলো হচ্ছে গিয়ে কুণ্ডলী আকার থেকে ওরা আবার খুলতে শুরু করে। যেমন যে সুতোটা গুটিয়ে গিয়েছিল সেই সুতোটা আবার ঢিলা হতে শুরু করেছে, সেটা হচ্ছে গিয়ে একটা খুলতে শুরু করেছে। তখন কি হবে? আবার সেই জালকের মতো একটা মেশ বা জালিকার জালক তৈরি হচ্ছে এবং তার সাথে সাথে কি হচ্ছে, তার চারিদিকে নিউক্লিয় পর্দার পুনর্নির্মাণ হচ্ছে, নিউক্লিয় পর্দাটাও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, আমার হচ্ছে কি দুটো যে নতুন দুটো দিক, সেই দুটো দিকেতেই দেখো জালকগুলো কিরকম ভাবে রয়েছে, ক্রোম্যাটিড গুলো খুলে যায়, খুলে গিয়ে জালকের সৃষ্টি করছে এবং তার সাথে সাথে নিউক্লিয় পর্দা আবার তৈরি হচ্ছে। এই তৈরি হওয়াটার পরে পরবর্তী দশায় চলে যায় হচ্ছে কি সাইটোকাইনেসিস দশায়। আমরা ছোট্ট করে একটা ভিডিও দেখে নেবো এখন। এটা ইউটিউবে রয়েছে, তোমরা নিচে লিঙ্কও দেখতে পাচ্ছ, বা তোমরা যদি বিবেক দিশার ক্লাসে হচ্ছে গিয়ে ইউটিউব চ্যানেলে তোমরা যাও, সেখানেও তোমরা এইটা ভিডিওটা হচ্ছে গিয়ে দেখতে পাবে। এটা ইউটিউবেও রয়েছে। ইউটিউবে গিয়ে যদি তোমরা হচ্ছে গিয়ে সার্চ করো যে কোষ চক্র বা কোষ বিভাজন প্রাণী কোষের ক্ষেত্রে, আমরা প্রথমে প্রাণী কোষেরটা দেখে নিই, তারপরে আমরা উদ্ভিদ কোষেরটা দেখব কি কি ঘটছে। কিন্তু এই যে দুটো ডটার নিউক্লিয়াই সেটা কি করে তৈরি হচ্ছে সেটাই প্রধানত এখানে আলোচনা করা হয়েছে। ফেজেস অফ মাইটোসিস। An additional phase called cytokinesis occurs after the complete nuclear division. নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেলে যেটা হয় সাইটোকাইনেসিস, কিন্তু সেটা হওয়ার আগে যে নিউক্লিয় জালকগুলো থাকে, এটা দেখো একটা নিউক্লিয়াস দেখানো হয়েছে, এটা কোষ নয়। নিউক্লিয়াসের মধ্যে কি হয়, নিউক্লিওলাস রয়েছে আর এটা একটা সম্পূর্ণ কোষ। তো সেই নিউক্লিয় জালক যেটা প্রফেজ দশাতে কি হয় দেখে নাও এবারে। এই নিউক্লিয় জালকগুলো গুটোতে শুরু করে এবং আলটিমেটলি ক্রোমোজোম তৈরি হলো। The nucleolus disappears and the nuclear membrane starts to break down. The centrosomes, each with a pair of দেখো দুটো সেন্ট্রোজোম তার সাথে কি হচ্ছে, সেন্ট্রিওল সহ, সেটা হচ্ছে গিয়ে দুটো কোষের উল্টো দিকে চলে যাচ্ছে, দুই মেরুর দিকে চলে যাচ্ছে। মেটাফেজ দশায় কি হলো, টিউব বেম তন্তুগুলো, স্পিন্ডেল ফাইবার গুলো যেগুলো বেসিক্যালি মাইক্রোটিউবিউল হয়, সেগুলো ক্রোমোজোমের সাথে যুক্ত হচ্ছে। Sister chromatids are held at the centromere, confirming the presence of protein structures called kinetochore at the surface. কাইনেটোকোর অঞ্চলটার সাথে প্রোটিনটার সাথে জুড়ে যাচ্ছে বেম তন্তুগুলো and attaches them to the spindle. Anaphase. During anaphase, the sister chromatids separate at the kinetochores. সিস্টার ক্রোম্যাটিডটা দুদিকে হচ্ছে কি সংকুচিত হচ্ছে বেম তন্তু, তার ফলে সিস্টার ক্রোম্যাটিড গুলো দুদিকে পুলিং হচ্ছে, দুদিকে টেনে নিয়ে চলে যায়। The poles of the spindle also move apart and help to separate the chromosomes. As the chromosomes separate completely into two sets, one at each pole, anaphase is considered complete. যখন এই ক্রোম্যাটিড গুলো, সিস্টার ক্রোম্যাটিড গুলো দুটো পোলের কাছাকাছি চলে যায় এবং সেপারেট হয়ে যায়, তখন এই দশাটা, এই অবস্থাটা মানে হচ্ছে গিয়ে অ্যানাফেজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও তোমরা দেখতে পাচ্ছ কিছু বেম তন্তু হচ্ছে তখনও জুড়ে থাকে যেগুলোর সাথে ক্রোম্যাটিড যুক্ত নেই। তারা কি কাজে সাহায্য করছে, তারা বেসিক্যালি সাহায্য করছে যাতে এই সেন্ট্রোজোমটাও, দুটো দিকে সেন্ট্রোজোম, তারা যাতে কাছাকাছি না চলে আসে, তারা যাতে দুদিকে দূরে দূরে থাকে এবং তার মাঝখানে যে অনেকটা সুতোর মতো যে ক্রোম্যাটিড গুলোকে, যে বেম তন্তুগুলো টেনে নিয়ে চলে গেছে, সেই বেম তন্তুগুলো যাতে কাছাকাছি আবার চলে না আসে, কারণ সেন্ট্রোজোমটাও যদি আছে তাহলে দুজনে আবার কাছাকাছি চলে আসবে দুটো দিক থেকে। সেইটাকে ডিস্টেন্স এবার দূরত্বে রাখার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু বেম তন্তু, যেগুলো বেসিক্যালি বলা হয় যে একটা মাইক্রোটিউবিউল নামক একটি প্রোটিন দ্বারা নির্মিত, মাইক্রোটিউবিউল স্ট্রাকচার, যেগুলো বেসিক্যালি প্রোটিনের একটা, তোমরা যদি কোষের গঠন নিয়ে যখন যখন পড়েছিলে
তখন হয়তো তোমরা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল এই নামগুলো পড়েছিলে। তো সেই বেমতন্তুগুলো জুড়ে রয়েছে, মানে এটা অ্যানাফেজ কমপ্লিট হলো। এর পরবর্তী দশাটা হচ্ছে টেলোফেজ, যখন এই সিস্টার ক্রোম্যাটিড গুলো খুলতে শুরু করবে। During telophase, the daughter chromosomes arrive at the pole and the chromatin starts to decoil. Also, the nuclei reform along with nucleoli. This triggers the দেখো, reformation of তাহলে নিউক্লিয় জালক আবার পুনরায় তৈরি হয়ে গেল সেই ক্রোম্যাটিড গুলো খুলে যাওয়ার ফলে। তার সাথে সাথে নিউক্লিয়াসের চারিদিকে মানে একটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে কিভাবে, ওই ক্রোম্যাটিড গুলো যেগুলো রয়েছে মানে খুলে যাওয়ার পরে তার চারপাশে হচ্ছে কি একটা পর্দা তৈরি হচ্ছে, এবং তার মধ্যে একটা দেখো যে দুটো ডট দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি নিউক্লিয় লাসও তৈরি হচ্ছে। কারণ নিউক্লিয়াসের গঠনে তোমরা হয়তো মনে আছে নিউক্লিয়াস কি কি নিয়ে তৈরি। নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কি নিউক্লিয় পর্দা থাকে চারিদিকে বেষ্টন করে, ভেতরে হচ্ছে কি থাকছে নিউক্লিয় লাস থাকে, নিউক্লিয় প্লাজম থাকে এবং নিউক্লিয় জালিকা থাকে, নিউক্লিয়ার ফিলামেন্ট। তো এই চারটে জিনিসই হচ্ছে কি তাহলে হয়ে গেল। তাহলে একটা দুটো কি হলো, যেটা দুটো কমপ্লিট নিউক্লিয়াস হলো। সেই নিউক্লিয়াসটার মধ্যে কি রয়েছে, নিউক্লিয়াসটার মধ্যে আমাদের জীবন ধারণের জন্য বা একটা বংশগতির ধারাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের জেনেটিক ইনফরমেশন, জেনেটিক তথ্যের দরকার রয়েছে কোষটার, সেই ইনফরমেশনটা কিন্তু দুটো অপত্য কোষ যেটা হতে চলেছে তৈরি, সেই কোষের মধ্যে কিন্তু সম পরিমাণে পৌঁছে গেল। সেটা ওপরের বা নিচের এখানে ছবি অনুযায়ী ওপর নিচ দেখতে পাচ্ছ, সেখানে দুটো কোষের মধ্যেই কিন্তু সেই তথ্যটা সেম তথ্যটা পৌঁছলো। তাহলে কি হবে, এই কোষটাও যখন কোষ চক্রের মাধ্যমে G1S G2 দশা থেকে আবার যখন বিভাজিত হতে যাবে, এই সেম জেনেটিক ইনফরমেশনটা সে তার পরবর্তী কোষকেও একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন, আরেকটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম। কোষের ক্ষেত্রে আমরা তো বেসিক্যালি অনেকগুলো কোষ নিয়েই তৈরি, সেটা উদ্ভিদ হোক, যে কোনো প্রাণী হোক, ইনক্লুডিং হিউম্যানস। তাহলে কি হচ্ছে, সেই যে সেম জেনেটিক ইনফরমেশনটা সেই কোষের মধ্যে থাকছে। কিন্তু সমস্যা কোথায় হয়, সমস্যা হয় যখন এই যে ডিএনএটা বা এই যে নিউক্লিয় জালক তার মধ্যে সেটা যে বেসিক্যালি ডিএনএ এর মধ্যে যখন কোনো মিউটেশন ঘটে, এমন একটা খারাপ মিউটেশন ঘটলো যে মিউটেশনটার কারণে কোষের মধ্যে কার্যকলাপটা বিঘ্নিত হচ্ছে কোষের, এবং কোষ তার যে স্বাভাবিক যে বার্তাটা বহন করার বদলে সে এমন কিছু জিনিস তৈরি করছে যেটা সেই কোষটার তৈরি করার কথা ছিল না। শরীর তাকে সেই বার্তাটা দেয়নি ওটা তৈরি করতে, কিন্তু কি তৈরি করছে, সে কিছু প্রোটিন তৈরি করছে, ধরে নেওয়া যায় এমন কিছু প্রোটিন তৈরি করছে যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। তো সেই কোষটা তৈরি করছে বা সেই কোষটা নিজের মতো মৃত্যু ঘটছে না। ভাবো কোনো একটা জায়গায় কোষের জন্ম তো কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের শরীরে, তার মানে কি কোষের মৃত্যুও ঘটছে আমাদের শরীরের মধ্যে, তবেই তো একটা শূন্যস্থান হচ্ছে, সেই শূন্যস্থানটা আর একটা নতুন কোষ পূরণ করে দিচ্ছে। কিন্তু যদি সেখানে কোষের মৃত্যু না ঘটে, তার বদলে এই যে দুটো কোষ রয়েছে, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, কিন্তু জনিত্রী কোষের কিছুই হচ্ছে না, জনিত্রী কোষ যেমন ছিল তেমনই রয়ে যাচ্ছে, তাহলে কি হতে থাকবে সেই জায়গাটায়, 1000টা 2000টা 4000টা কোষ সেখানে জমতে 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 খুব সহজভাবে বললে টিউমার বলতে যে তোমরা নামটা শুনেছো সেরকম একটা টিউমার, কোন একটা জায়গায় দেখবে হঠাৎ করে একটা কোনো জিনিস উঠে গেছে, বেড়ে গেছে একটা জায়গায়। কেন, কারণ সেখানে যে কোষগুলো সেগুলো হয়তো মারা যাচ্ছে না, তার বদলে সেখানে কন্টিনিউয়াসলি নতুন নতুন কোষ তৈরি হয়েই যাচ্ছে, হতে হতে সেই জায়গাটা উঁচু হয়ে ফুলতে শুরু করেছে, বেড়ে গেছে, যেটা অনেক সময় বাইরে থেকেও চোখে দেখা যায়। যদি আমাদের পেরিফেরির দিকে অঙ্গ প্রত্যঙ্গে হয়ে থাকে তাহলে সেটা দেখা যায়, শরীরের কোনো একটা ভেতরের আভ্যন্তরীণ অঙ্গে হলে তখন স্ক্যানিং এর মাধ্যমে সেটাকে খুঁজে বার করা হয় যে কোথায় এই ধরনের কিছু ঘটনা ঘটেছে কিনা, কোথাও কোনো টিউমার ফরমেশন হয়েছে কিনা। তাহলে এই যে ঘটনাটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কি একটা ঘটনা, যে কোষ চক্রের যে চেক পয়েন্ট গুলো সেগুলো অত্যন্ত ক্রুশিয়াল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে এই ধরনের ভুল বার্তা যাতে কোষের মধ্যে একটা জনিত্রী কোষ থেকে অপত্য কোষে যেন সঞ্চারিত না হয়। তো এটা হচ্ছে গিয়ে গেল অ্যানাফেজ দশা কমপ্লিট হলো, যখন দুটো নিউক্লিয়াস তৈরি হয়ে গেছে। cytokinesis. পরবর্তী দশাটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটো মিন্স সাইটোপ্লাজম,
partition of the সাইটোপ্লাজমটা cytoplasm. হচ্ছে গিয়ে সেখানে একটা সেল প্লেটের মতো তৈরি হবে, ক্লিভেজ ফারো, সেল প্লেটটা হচ্ছে Plasma উদ্ভিদ membrane, কোষের ক্ষেত্রে, which তো মাঝখান থেকে হচ্ছে কি এখানে decomposes অ্যানিমালের the ক্ষেত্রে cytoplasm ফারো হয়ে যায়, into জাস্ট four মাঝখান cells, থেকে each containing a nucleus. দুটো বিভক্ত হয়ে যায় সাইটোপ্লাজমটা, দুটো ইকুয়াল পরিমাণে, অলমোস্ট ইকুয়াল পরিমাণে দুটো কোষের মধ্যে। এই সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে? মাইটোকন্ড্রিয়া রয়েছে, গলগি বডি রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, একটা করে সেন্ট্রোজোম রয়েছে। যেহেতু সেন্ট্রোজোমটা একটা ওদিকে চলে গিয়েছিল, একটা আরেকটা কোষের আরেকটা মেরুর দিকে চলে গিয়েছিল। তো এইভাবে হচ্ছে গিয়ে কোষ বিভাজনটা হতেই থাকে। ওকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদ কোষের ক্ষেত্রেও প্রায় একই ঘটনাটা ঘটে, কিন্তু সেখানে উদ্ভিদ কোষের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে ক্রোমোজোম ফরমেশন হচ্ছে, পুরো সমস্ত জিনিসটাই হচ্ছে গিয়ে প্রায় সমান একই রকম ভাবে হচ্ছে দুটো সিস্টার ক্রোমাটিড নিউক্লিয়াসের মধ্যে। সেখানেও প্রোফেজ দশা রয়েছে, প্রোফেজ দশাতে হচ্ছে গিয়ে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটবে। ভিডিওটা হয়তো তোমরা একটুখানি হেজি দেখছো বিকজ অফ ইন্টারনেট ইস্যুস। সেখান থেকে হচ্ছে গিয়ে সেন্ট্রোজোম দুটো প্রান্তে চলে যাচ্ছে, নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটছে, কোষের বিষুব অঞ্চল হচ্ছে গিয়ে সাইটোপ্লাজম এই ক্রোমোজোম গুলো সজ্জিত হবে, এবং সেখানে বেমতন্তুগুলোর দ্বারা হচ্ছে গিয়ে এক একটা করে সিস্টার ক্রোমাটিড এক একটা দিকে পুলিং হবে অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ দশাতে। দেখো, কিছু ভেসিকেলের দ্বারা মাঝখানে কি তৈরি হলো? একটা কোষ পাত, সেল প্লেট তৈরি হলো। এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা কোষ থেকে দুটো কোষ। এখানে যেহেতু কোষ প্রাচীর থাকে, তাহলে এখানে ফারোটা কেন তৈরি হলো না প্রাণী কোষের মতো? প্রাণী কোষের যেহেতু কোষ পর্দাই থাকছে সব থেকে আউটার মেমব্রেন, কোষ প্রাচীর নেই, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে একটা পুরু আবরণ বা শক্ত আবরণ থাকে, যেটা হচ্ছে গিয়ে তথাকথিত পুরু আবরণ বা শক্ত আবরণ, সেটা হচ্ছে গিয়ে কোষ প্রাচীর। সেই কোষ প্রাচীরকে দিয়ে তো আমি সাইটোপ্লাজমকে বিভাজিত করা সম্ভব নয়। তাহলে সেই কারণে দেখো ঠিক ওই রকম একটা রিজিড আবরণ তৈরি হয়ে গেল, একটা মেমব্রেন তৈরি হয়ে গেল, একটা পাঁচিল তৈরি হয়ে গেল বিকজ অফ দ্য সেল প্লেট। তো এইভাবে দুটো অপত্য কোষ, একটা জনিত্রী কোষ থেকে উদ্ভিদ কোষেও দুটো অপত্য কোষ তৈরি হলো। তাহলে একটু আগে যেগুলো বলা হয়েছিল এখানে দেখো এবারে ছবিতে, এখানে তোমরা যদি দেখো প্রোফেজের পরে দেখো প্রো মেটাফেজ রয়েছে, তারপরে মেটাফেজ দশা রয়েছে, তারপরে অ্যানাফেজ, টেলোফেজ এন্ড ফলোড বাই সাইটোকাইনেসিস। কি কি ঘটছে এক্স্যাক্টলি তোমরা যেটা এখন ছবিতে দেখলে ঠিক সেই ঘটনাটা ঘটছে। প্রথমে দেখো প্রোফেজ দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি, সেন্ট্রোজোম দুটো দিকে যাতায়াত শুরু করে দিয়েছে। প্রো মেটাফেজে হচ্ছে গিয়ে অবলুপ্তি ঘটে গেছে বা সেই দশায়, তারপরে নিরক্ষীয় অঞ্চলে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, বেমতন্তুগুলো যুক্ত হয়েছে, অ্যানাফেজ দশায় দুদিকে পুলিং হয়েছে, টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা আবার পুনর্গঠন হয়েছে, এবং সাইটোকাইনেসিসে সেটা হচ্ছে গিয়ে বিভাজিত হয়েছে। তো এইখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রোফেজ, ব্রেকডাউন অফ নিউক্লিয়ার মেমব্রেন, সেম থিং স্পিন্ডল ফাইবার অ্যাপিয়ার্স, আর তার সাথে কি হয় ক্রোমোজোম কন্ডেনসেশন। এই তিনটে প্রধান কাজ হয়। ক্রোমোজোম কুণ্ডল তৈরি হবে বা নিউক্লিয় জালকের কুণ্ডলে আকার ধারণ করবে। ২ নম্বর হচ্ছে স্পিন্ডল ফাইবার বা বেমতন্তু, যেটা বাংলা, স্পিন্ডল ফাইবার গঠিত হবে, বেমতন্তু তৈরি হবে, আর তার সাথে নিউক্লিয় পর্দাটার অবলুপ্তি ঘটবে। তারপরে কি প্রো মেটাফেজে স্পিন্ডল ফাইবার অ্যাটাচ টু ক্রোমোজোম, স্পিন্ডল ফাইবার গুলো ক্রোমোজোমে বেমতন্তু ক্রোমোজোমের সাথে যুক্ত হবে। কোন অঞ্চলের সাথে যুক্ত হবে? একটু আগে বলা হলো কাইনেটোকোর অঞ্চলের সাথে যুক্ত হবে। কাইনেটোকোর অঞ্চলের সাথে যুক্ত হওয়ার পরে তার সাথে সাথে বেমতন্তুগুলো কি করবে? পুরো ক্রোমোজোমটাকে গাইড করবে যে কোষের একদম নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হতে, কারণ নাহলে তো কি ক্রোমোজোম তো ফাঁকা ঘুরে বেড়াচ্ছে কোষের মধ্যে। তো বেমতন্তুগুলো যুক্ত হওয়ার পরে তারা হচ্ছে গিয়ে পুরো একটা কোষের মাঝ বরাবর সবকটা ক্রোমোজোমকে সাজাবে। সাজানোর পরে তারপরে শুরু হবে অ্যানাফেজ দশায়, সেন্ট্রোমিয়ার্স ডিভাইড হয়ে যাবে এবং কাইনেটোকোর
এর সাথে যে বেমতন্ত্র যুক্ত রয়েছে সেই সিস্টার ক্রোম্যাটিড গুলো দুটো অপোজিট পোলের দিকে যাতায়াত শুরু করবে। দেখো সিস্টার ক্রোম্যাটিডস মুভ টু অপোজিট পোল। টেলোফেজ দশায় কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন রিফর্মস, নিউক্লিয়ার মেমব্রেন পুনর্গঠিত হবে। ক্রোমোজোম ডিকন্ডেন্স, আগে কি হয়েছিল? কন্ডেন্স হয়েছিল, কুণ্ডলী আকার ধারণ করেছিল, এখন কি হচ্ছে? ডিকন্ডেন্স হচ্ছে, ক্রোমোজোম ডিকন্ডেন্সেশন হলো। তার সাথে হচ্ছে কি স্পিন্ডল ফাইবারটা কি হলো? ডিসঅ্যাপিয়ার করে গেল। যে বেমতন্তুগুলো তৈরি হয়েছিল সেন্ট্রোজোমের সাথে যুক্ত হয়ে, সেই বেমতন্তুগুলো হচ্ছে কি ডিসঅ্যাপিয়ার করলো, আর তারপরে সাইটোকাইনেসিসে কোষটা প্রবেশ করলো। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। এই চেক পয়েন্টগুলো নিয়ে আমরা আগের দিনকেও আলোচনা করেছিলাম, আজকে আর আলোচনা করছি না। ঠিক আছে, তাহলে আমরা একটা কুইকলি হচ্ছে গিয়ে আমরা নেক্সট দিনকে একটুখানি মিউটেশন নিয়ে হচ্ছে গিয়ে আমরা দেখব। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট বোধহয় কোষ বিভাজনের একটা কিভাবে হয় তার একটা অ্যানিমেশন আমরা আগের দিনকে দেখেছিলাম, তোমাদের মনে আছে কিনা? দেখো এই যে ভিডিওটা, আশা করছি তোমরা দেখতে পাবে এই অ্যানিমেশনটা চলছে কিনা। যে কর্নারের যে অ্যানিমেশনটা আমি অফ করছি, দেখো একটা কোষ থেকে কি সুন্দরভাবে হচ্ছে কি দুটো কোষ তৈরি হচ্ছে। এটা হচ্ছে কি মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হচ্ছে, তখন এটা একদম লাইভ, মানে সরাসরি তোমরা যদি কোষ বিভাজন যদি রেকর্ড করা হয় এরকম দেখতে লাগে। যেমন দেখো দুদিকে হচ্ছে গিয়ে বেমতন্তুগুলো টানছে, তার ফলে হচ্ছে গিয়ে সিস্টার ক্রোম্যাটিড গুলো দুদিকে চলে গেল, তার সাথে মাঝখানে হচ্ছে গিয়ে ফারো তৈরি হচ্ছে, সাইটোকাইনেসিস হচ্ছে, এবং তার সাথে সাথে মাঝখানে হচ্ছে কি নিউক্লিয়াসও তৈরি হচ্ছে। একটা কোষ থেকে দুটো অপত্য কোষ। অসাধারণ ঘটনা ঘটে চলেছে আমাদের শরীরের মধ্যে কন্টিনিউয়াসলি। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। কারোর কোনো কোশ্চেন রয়েছে? এনি কোশ্চেনস, এনি ডাউট? ইফ নো, দেন থ্যাংক ইউ ফর টুডে ক্লাস। নেক্সট দিনকে আমি প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে, তোমরা সবাই পড়ে আসবে ভালো করে।